আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধের কারণে ৫ মার্চ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৫ দেশে ফ্লাইট স্থগিত। চালু থাকবে সৌদি আরবের রুট সিদ্ধান্ত বিবি চকের। কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেন ইস্তফাপত্র। কোনো চাপে নয়, সরে যাওয়ার কারণ ব্যক্তিগত। হাইকোর্টের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে ইসি, আইন সচিব সহ সংশ্লিষ্টদের। কাজের জন্য প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চাইলেন ঢাকার ২ সিটি প্রশাসক। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধি নিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টি সহ এখনো পর্যন্ত বিমানবন্দরে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের ২ কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদিও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের ২ কমিশনারও নিয়োগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না। বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে। সবই রাজধানীর বনানী থানার অধীনে করাইল বস্তিতে, এবং সেখানেই মূলত তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি সেখানে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। এবং যেহেতু বগুড়ায় আগে ১০ মার্চ হওয়ার কথা ছিল বগুড়া সদর উপজেলা থেকে, সেটি হচ্ছে না, কারণ আপনি জানেন যে বগুড়াতে নির্বাচন হবে, উপনির্বাচন, যেটি তারেক রহমান ছেড়ে এসেছেন। বগুড়া ৬ আসন, যেখানে বিএনপির উপনির্বাচন হবে আগামী মাসে। ফলে সেখানে আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকায় সেখানে তিনি যাচ্ছেন না, ঢাকা থেকে করবেন। এবং করাইল বস্তিতে উদ্বোধন কার্যক্রম হলেও মূলত করাইল বস্তি, পাশের বাসানটেক বস্তি থেকে শুরু করে এই অঞ্চলের, অর্থাৎ ঢাকা ১৭ আসনের যেসব নিম্নায়ের মানুষ যেখানে বসবাস করেন, সব জায়গা থেকে ডাটা সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য সংগ্রহ করার পর মূলত সেখানকার ৮ তারিখ সেই কতজন নিম্ন আয়ের মানুষকে বা কতজন মানুষকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেটি চূড়ান্ত হবে। তবে সরকারের সিদ্ধান্ত যত সম্ভব যতজন পাওয়া যায়, অর্থাৎ যেই ক্যাটাগরি করা হয়েছে নিম্ন মধ্যবিত্ত এবং সেই সঙ্গে হতদরিদ্র, দরিদ্র, এই ক্যাটাগরিতে যে কয়েকজন নারীকে পাওয়া যায়, যে কোনো ফ্যামিলি পাওয়া যায়, সেই প্রত্যেক ফ্যামিলিকে আসলে এই ফ্যামিলি কার্ডের আওতা আনা হতে পারে, আনতে চায় সরকার। এবং ২৫০০ টাকা করে মাসিকভাবে এই বরাদ্দ দেওয়া হবে। এবং সেই সঙ্গে একই সঙ্গে ১৪টি জেলার এরকম নির্ধারিত কয়েকটি ওয়ার্ডে এই যে পরীক্ষামূলকভাবে এই পাইলট প্রকল্প চলবে। এবং সরকার তরফ থেকে বলা হচ্ছে তারা চান এই ফ্যামিলি কার্ডের আওতায় তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেই সঙ্গে হতদরিদ্র পরিবার, দরিদ্র পরিবার, সবাইকে এই আওতা আনার জন্য, যাতে মানুষ যেন পরিবারগুলো স্বাবলম্বী হন, এবং যারা স্বাবলম্বী হবেন এরপর অন্যদেরকে সেই সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে ১০ তারিখ থেকে শুরু হবে নির্বাচন। প্রথম অধিবেশন শুরুর বাকি ৯ দিন। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ কেন বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারে আইনজীবীরা বলছেন, জুলাই সনদ সংসদে বেঁধে দিয়েছে, এটি যাচাই বাছাই করার এখতিয়ার আদালতে রয়েছে। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বেআইনি হলে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম, এমনকি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পতিত আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় প্রস্তুত হয় জুলাই জাতীয় সনদ। এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো।
সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি আয়োজিত গণভোটের জয় হয় হ্যাঁ ভোটের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ বাতিল চেয়ে দুটি রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার রিট শুনানি শেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি সনদ বাস্তবায়ন হলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে না নতুন সরকার। রাষ্ট্রপতি এমন কোন অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল এইটা করতেই হবে, তা আমরা সেই ভুলে করব না। রিটের বিপক্ষে শুনানিতে শিশির মনির বলেন, ছাত্র জনতার ম্যান্ডেট ও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই সনদ তৈরি ও গণভোটের আয়োজন করা হয়েছে। যদি তা বাতিল হয় অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রমের বৈধতা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 3 দিনের সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসোমিয়া ও আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনৈতিক। I'm honored to join you as President Trump's nominee for the position. পল কাপুর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর উত্তরসূরি। দিল্লি হয়ে আজ রাতে ঢাকায় আসছেন তিনি। 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন তিনি। পরিদর্শন করবেন জুলাই স্মৃতি জাদুঘর, যোগ দিবেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ইফতারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কর্তা ব্যক্তির সফর কি বার্তা দিচ্ছে? নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে চাচ্ছে, এটা আবার হয়তো এটাও সিগনিফাই করে যে নতুন সরকারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বেশ চাওয়া পাওয়ার বিষয়ও আছে। বাংলাদেশে নতুন সরকার, তাদের প্রায়োরিটিস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায়োরিটিস, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে নিজেকে পরিচিত করা, নিজেকে একটু এডুকেট করা, এটা একটা বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায়ও স্পষ্ট ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশটির ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি। মূলত ওয়াশিংটনের সেই অগ্রাধিকার নিয়েই আলাপ হতে পারে পল কাপুরের সফরে। চায়না এবং আমেরিকার সম্পর্ক কিভাবে ব্যালেন্স করবে, এটা অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সাথে